আজ 14 নভেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। পার্থকে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিল কালীঘাট। ছায়াও মারাবে না তৃণমূল। পার্থ কি এবার বিজেপিতে? বেহালা পশ্চিমে চূড়ান্ত জল্পনা। মুকুলের বিধায়ক পদ খারিজ। শুভেন্দু বললেন, সবে তো শুরু, দেখতে থাকুন। পাকিস্তান থেকে বলছি, একটু সাবধানে থাকুন। হুমকির অভিযোগ শুভেন্দুর, জানিয়েছেন শাহের মন্ত্রককেও। রানাঘাটে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। পরিবারের পাশে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। 3.5 বছর পর শর্ত সাপেক্ষে জামিন মুক্তি পেয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেল থেকে বেরিয়েই গণমাধ্যমে দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ, রাজনীতিতে ফিরে আসতে সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু কালীঘাটের স্পষ্ট বার্তা, পার্থ এখনও সাসপেন্ড। তৃণমূল তাকে দলে ফেরাবে না। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর 6 বছরের সাসপেনশন চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দল তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখবে না। শীর্ষ নেতার ভাষায় ওর ছায়াও দল মারাবে না। এর মধ্যে বেহালা পশ্চিমে রাজনৈতিক এলাকা পুনর্গঠনে নেমেছেন পার্থ। ক্যাম্পেইন শুরু করেছেন, পদে পদে দেখা দিচ্ছেন। খোলা চিঠি প্রকাশ করে লিখেছেন 5 বার বেহালার মানুষ তাকে নির্বাচিত করেছেন। যুক্তি, যদি দোষী হতাম তারা কি আমাকে ভোট দিতেন? বিশ্লেষকদের মতে 2026 বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে প্রার্থী হতে চান তিনি। 2021 পেয়েছিলেন 1,14,778টি ভোট, প্রায় 49%। কিন্তু তৃণমূল তাকে প্রার্থী করবে না, দলে ফেরাবে না, এ নিশ্চিত। ফলে জল্পনা, পার্থ কি বিজেপির দিকে ঝুঁকছেন? বিজেপির অন্দরে হিসেব নিকেশ শুরু। দুর্নীতির অভিযোগ থাকলেও পরিচিত মুখ হিসেবে তাকে চাইতে পারে দল। পার্থ নিজেকে আড়ালে রাখছে না, প্রমাণ করতে চাইছেন তিনি এখনো প্রাসঙ্গিক, জনপ্রিয়, লড়াইয়ে প্রস্তুত। তৃণমূলের দরজা বন্ধ। বেহালায় ফিরতে হলে সম্ভবত বিজেপি পদ। কোন দলের পতাকায় লড়বেন সময় বলবে। কিন্তু পার্থ আবার রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্রে। মুকুলের বিধায়ক পদ খারিজ। শুভেন্দু বললেন, সবে তো শুরু, দেখতে থাকুন। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সংবিধানের জয় হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার চেয়ারকে অমর্যাদা করেছেন, সংবিধান মানেননি। আমি তার পদত্যাগ দাবি করছি। শুভেন্দুই মুকুলের বিরুদ্ধে মামলা করেছিলেন, প্রথমে সুপ্রিম কোর্টে, পরে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বর রশিদের বেঞ্চ বিধায়ক পদ খারিজ করে। শুভেন্দু বলেন, 2011 সাল থেকে 50 জন বিধায়ককে এইভাবে রেখেছেন স্পিকার বিমান। কংগ্রেস সিপিএম পারেনি। আমরা 4 বছর ধরে লড়াই করে সংবিধানের মর্যাদা রক্ষা করেছি। আরও বিধায়কদের জন্য অপেক্ষা করছে বলে জানিয়ে বলেন, আমরা ইমিডিয়েট আদালতে যাচ্ছি। সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল, তন্ময় ঘোষের ব্যাপারে মুকুলের মতো অন্যদের ক্ষেত্রেও এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। প্রমাণ হিসেবে তৃণমূলের মিটিংয়ে যাওয়া, বক্তৃতা, পদাধিকারী হওয়ার অডিও ভিডিও আছে বলে দাবি। 2011 সালে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মামলা করেন। মুকুল বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়ে পিএসি চেয়ারম্যান হন, যা বিরোধীদের পদ। অধ্যক্ষ বলেন, মুকুল এখনও বিজেপির সদস্য। 2023 শুভেন্দু নতুন মামলা করলে হাইকোর্টে অধ্যক্ষকে পুনর্বিবেচনার নির্দেশ দেয়। অধ্যক্ষ পদ খারিজের প্রয়োজন নেই বললে বিরোধীরা আবার আদালতে যান। বৃহস্পতিবার রায়বঙ্গে প্রথমবার দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ। আদালতের পর্যবেক্ষণ, বিজেপির টিকিটে জিতে অন্য দলে যাওয়া সাংবিধানিক বিধির পরিপন্থী। মুকুল রায়ের পদ বাতিল আইন অনুযায়ী। মুকুল পুত্র শুভ্রাংশু কিছু বলতে চাননি। সংবিধানের জয় এক্ষেত্রে হলো তো বুঝলাম, কিন্তু সংবিধানের জয়টা কোথায় ছিল যখন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী নিজে তৃণমূলের টিকিটে লোকসভায় সাংসদ হয়ে, অথবা ওর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে লোকসভার সাংসদ হওয়ার পরে আমরা দেখেছিলাম বিজেপির মিটিং এ যেতে, অমিত শাহের পা ধরতে, কিংবা আমরা দেখেছিলাম পার্লামেন্টে দলীয় হুইপকে অগ্রাহ্য করে ভোটে অংশগ্রহণ করতে। সেই সময় শুভেন্দু অধিকারীর সংবিধানের জয়টা কোথায় ছিল প্রথম কথা জানতে ইচ্ছে করে। দেখুন, মুকুলদা গুরুতর অসুস্থ। মুকুলদা কোন দলে আছেন তার ঊর্ধ্বে উঠে প্রথমে মুকুলদার সুস্থতা কামনা করি। দ্বিতীয় কথা, যে শুভেন্দু অধিকারী ফেরেববাজি করে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করুন, উত্তর দিতে হবে কি করে গোয়ায় সরকার বদল করেছিল বিজেপি, কি করে মহারাষ্ট্রে সরকার বদল করেছিল, কি করে অরুণাচলে কংগ্রেসের সরকার ফেলেছিল। যারা নিজেরা সবসময় সংবিধানকে হত্যা করেছে, তারা আজকে যখন এই স্টেটমেন্টটাকে নিয়ে করছে, আর দেখুন, আমি বিচার ব্যবস্থার সমালোচনা করতে পারি না, কিন্তু কোনো রায় তো কারোর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমরা ভালো লাগতো যদি বিচার ব্যবস্থা সবসময় সব ক্ষেত্রে একই ধরনের জাজমেন্ট আসতো, ঠিক যেই ঘটনা আমরা শুভেন্দু অধিকারীর বাবার ক্ষেত্রে দেখিনি বা ভাইয়ের ক্ষেত্রে দেখিনি। পাকিস্তান থেকে বলছি, একটু সাবধানে থাকুন। হুমকির অভিযোগ শুভেন্দুর, জানিয়েছেন শাহের মন্ত্রককেও।
গত মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের দিনই পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠায় এই হুমকি পাচ্ছেন বলে দাবি। হুমকির অডিও প্রকাশিত। হিন্দিতে বলা হয়েছে, আমি পাকিস্তান থেকে বলছি, একটু সাবধানে থাকবেন, না হলে উড়ে যাবেন। কতজন বিএসএফ উড়ে গেল ভারতে? উড়ে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও জানানো হয়েছে। নম্বরটি +966 দিয়ে শুরু, সৌদি আরবের কোড, কিন্তু অডিওয়ে পাকিস্তান থেকে বলছি বলা হয়েছে। হিন্দি উচ্চারণ অসাবলীল, বাংলাদেশিদের হিন্দির সঙ্গে মিল। সন্দেহ, সৌদি আরবে কর্মরত কোনো বাংলাদেশি পরিচয় গোপন করে হুমকি দিয়েছেন। শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে রোজ হুমকি পান। বৃহস্পতিবার বলেন, এই রাজ্য সন্ত্রাসবাদীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। নাশকতা হয় না, কারণ এটা তাদের নিরাপদ আশ্রয়। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাই নিরাপদ। আমরা থ্রেট কল খাই, দুদিন আগে পাকিস্তান থেকে পেয়েছি। রানাঘাটে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, পরিবারের পাশে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। নদিয়ার রানাঘাটে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। 10ই নভেম্বর রানাঘাট 1 নম্বর ব্লকের চককৃষ্ণপুর গ্রামে মারা যান শ্যামল সাহা। পরিবার প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। মানসিক চাপে মৃত্যুর কারণ, এমনটাই দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন, আর্থিক সাহায্য তুলে দেন। সঙ্গে ছিলেন দেবাশিস গাঙ্গুলি, সজল বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব। দেবাংশু বলেন, এটি কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, মতুয়াদের ভুল পথে চালিত করা হয়েছে। 80 লক্ষ মতুয়ার মধ্যে মাত্র 5,000 মানুষও নাগরিকত্ব পায়নি। হিন্দুত্বের প্রকৃত শত্রু বিজেপি। মৃতের ছেলে বিশ্বজিৎ সাহা বলেন, দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পেয়েছি, আর্থিক সাহায্যও করা হয়েছে, তবে অনেক কিছুই অনিশ্চিত। শ্রী শেফালি সাহা বলেন, স্বামী অনেকদিন ভয় পাচ্ছিলেন, নাগরিকত্ব না পেলে কি হবে বলতেন। উনি নেই, কিন্তু ভয়টা রয়ে গেছে। মতুয়া অধ্যুষিত এলাকায় এসআইআর আতঙ্কে নতুন মৃত্যুতে নদিয়ায় ছড়িয়েছে আতঙ্ক। তৃণমূলের দাবি, বিজেপি নাগরিকত্বের নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে মানসিক যন্ত্রণায় ঠেলছে, যা একের পর এক মৃত্যুর কারণ। মতুয়াদের অনশন মঞ্চে অধীর, অনশনকারীদের বললেন, দিল্লি চলো। ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতে এসআইআর প্রতিবাদে চলছে আমরণ অনশন, পৌঁছেছে নবম দিনে। বৃহস্পতিবার মঞ্চে হাজির হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মতুয়াদের দিল্লির যন্তর মন্তরে অনশনে বসার আহ্বান জানান, সেখানে তিনিও পাশে থাকবেন। বুধবার অনশন মঞ্চে যোগ দেন তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। বলেন, এদিন থেকে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, মতুয়ারা সবার আগে। বিজেপি যদি চায় আমার জীবনের বিনিময়ে মতুয়ারা দেশে থাকতে পারবে, আমি রাজি। অধীর বলেন, সবার আগে দরকার মতুয়া ঐক্য। ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করা যায়। সরকারের সদিচ্ছা থাকলে সম্ভব। ঠাকুরবাড়িতে অনশন করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ হবে না। দিল্লিতে অনশনের প্রস্তাব দেন মমতা বালা। বলেন, উনি এসেছেন, ধন্যবাদ। দিল্লিতে বসার প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করব। আগে স্ত্রী ছিল বলে ভাগ্নি পরিচয় দিতেন, এখন নেই বলে বান্ধবী, কটাক্ষ বৈশাখের। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। আগে স্ত্রী ছিল বলে ভাগ্নি পরিচয় দিতেন, এখন নেই বলে বান্ধবী। পার্থ অর্পিতার সম্পর্ক নিয়ে 3.5 বছরে বিস্তর জলঘোলা। প্রেমিক প্রেমিকা, কাকা ভাইজি না মামা ভাগ্নি নিয়েও লেখালেখি। জেলে থাকাকালীন পার্থ অর্পিতাকে বান্ধবী বা প্রেমিকা হিসেবে স্বীকার করেননি, বলেছেন সেভাবে চেনেনি না। জেল থেকে বেরিয়ে সদর পেয়ে বান্ধবী বলে পরিচয় দিচ্ছেন। জেল থেকে ছাড়া পেয়ে পার্থ শোভন বৈশাখী নিশানা করায় পাল্টা তোপ দাগলেন বৈশাখী। বললেন, শোভন তার বান্ধবীর জন্য পথ ছেড়েছিল, আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে রেখেছেন। পার্থক্য আছে। কটাক্ষ, পার্থ ভালো মানুষ হতে পারেননি, কিন্তু পুরুষ হয়ে দাঁড়াতে পেরেছেন, সাধুবাদ প্রাপ্য। এলআইসি আবেদনপত্রে তো আঙ্কেল নিস হিসাবে পরিচয় দিয়েছেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন, বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন, তার জন্য সংগ্রামী অভিনন্দন। এসআইআর নিয়ে ভয় পাবেন না, আমাদের লোক ঠিক ভোটার লিস্টে নাম তুলে দেবে, আশ্বাস অনুব্রতের। এসআইআর আবহে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। বোলপুর ভোট সুরক্ষা সভায় বলেন, ভয়ের কিছু নেই, আমাদের লোকেরা আছে, ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবে। তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ বিজেপির। বাংলায় এসআইআর চলছে জোর কদমে। বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন, অনলাইন পোর্টালও খোলা। আতঙ্কিত অনেকে। তৃণমূল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে যেতে হবে না। সঙ্গে অসমে এনআরসির সময় অধিকাংশ বাদ পড়া মানুষ হিন্দু, কেউ বিভ্রান্তিতে না পড়েন। অনুব্রতের মন্তব্যে বিতর্ক তুঙ্গে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডলের প্রশ্ন, কোন দলের লোক কিভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে? তার মতে, এই ঘটনায় প্রমাণ করে বিএলওদের প্রভাবিত করার অভিযোগ সত্য।
মৃত বাবাকে নিয়ে মিথ্যাচার, হাতে নাতে প্রমাণ দিয়ে অর্জুন সিংকে তুলোধনা সনদদের। এসআইআর এর মাঝে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদদের প্রয়াত বাবাকে নিয়ে মিথ্যাচারের অভিযোগে কাঠগড়ায় ভাটপাড়ার অর্জুন সিং। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ভোটার তালিকা দেখিয়ে অর্জুনের দাবি, সনদদের বাবা স্বপন কুমার দে এক দশক আগে মারা গেলেও 2024 থেকে 2025 ভোটার তালিকায় জীবিত। 10 বছর ধরে তৃণমূল তার নামে ভোট দিচ্ছে। বলেন, উনি কি স্বর্গ থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন? সরকার মৃত ভুয়ো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট ব্যাংক তৈরি করছে। পাল্টা সনদে কমিশনের তথ্য তুলে ধরে বলেন, অর্জুন সিং এর কথা সম্পূর্ণ মিথ্যা। বাবার এপিক নাম্বার FKY 048337 কমিশনের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে বাবার নাম নেই। অর্জুনের মিথ্যাচার তুলোধনা করে খোঁচা, 3 বউ সামলাতে সামলাতে ওর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার বাবা স্বর্গে, অর্জুন সিং নরকে। স্বর্গে যাওয়ার পথ পরিষ্কার রাখতেই বাবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। মুকুলের বিধায়ক পোস্ট খারিজের দিনেই আবেগ ঘন পোস্ট কুণালের। লিখলেন, কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও? মুকুল রায়, কুণাল ঘোষ। রাজনৈতিক পথ আলাদা হয়েছিল দুজনের এক সময়, তবে তার আগে বা পরে একসঙ্গে দীর্ঘদিন সহকর্মী হিসেবে কাজ করেছেন। এক দলের হয়ে গলা ফাটিয়েছেন, স্লোগান দিয়েছেন। একের জন্য সোশ্যাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট অন্যর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়ের উদ্দেশ্যে কয়েক লাইন লিখেছেন কুণাল ঘোষ। লিখেছেন, কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও? আমি শুনতে পাচ্ছি মুকুলদা, তোমার দ্রুত আরোগ্য কামনা করি। মনে প্রাণে চাই তুমি সচেতন মনে কালের যাত্রার ধ্বনি অনুভব করো। অচেতন থাকলে এই ধ্বনির মানে বুঝবে কি করে? সঙ্গে মুকুল রায়ের একটি ছবি। হাসপাতালে অসুস্থ শীর্ণকায় মুকুল রায়। গত কয়েকদিনে মুকুল রায়ের এই ছবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছে। বাংলার রাজনীতিতে একসময় মুকুল রায়কে তৃণমূলের চাণক্য বলতেন কেউ কেউ। তার অসুস্থ শরীরের ছবি দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন কুণালের পোস্টের কমেন্ট বক্সে। অনেকেই পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছেন। উল্লেখ্য, কুণাল যেদিন মুকুল রায়কে নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেই দিনই খারিজ হয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ। কৈলাসের বিজয় বর্গের ছেলেকে গুন্ডা বলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2020 সালের এক জনসভায় বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীর ছেলে আকাশ বিজয় বর্গীয়কে গুন্ডা বলার মন্তব্যের জেরে মানহানির মামলা। ভোপালের MP MLA আদালতে মামলা দায়ের করে আকাশ। বারবার তলব সত্ত্বেও হাজির না হওয়ায় অভিষেককে পলাতক ঘোষণা করে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন অভিষেক। জবলপুরে বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের একক বেঞ্চে শুনানি সম্পন্ন। রায় সংরক্ষিত। তার আইনজীবী অনিল খারে এবং মানন আগরওয়াল। যুক্তি, সাংসদ হিসেবে পলাতক ঘোষণা আইনসম্মত নয়। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন, বিবেচিত হয়নি। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা দিতে প্রস্তুত। আইনি বিশেষজ্ঞদের মতে, রায় অভিষেকের ব্যক্তিগত অবস্থানের পাশাপাশি তৃণমূলের রাজনৈতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে। দলীয় মহল নজরে হাইকোর্টের পরবর্তী নির্দেশ। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকাল।